গুড আফটারনুন এভরি অ্যাসপিরেন্টস সিএইচএসএলের জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে অর্থাৎ 1 আগস্ট 1 জুলাই থেকে সিএইচএসএল স্টার্ট হয়ে গেল। আশা করি সবাইয়ের পরীক্ষায় ভালো হবে এবং বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষাগুলো তোমরা ঠিকঠাক দেবে। এবং আমরা এতদিন ধরে যা প্রিপারেশন করেছি, যা আমরা পড়িয়েছি তোমাদেরকে, সেখান থেকে দেখবে অনেক কোশ্চেন এসছে, আসবে। আজকে অলরেডি আমাদের ফার্স্ট শিফট পরীক্ষাতেও আমরা দেখতে পেয়েছি যে সেখান থেকে অনেক কিন্তু কোশ্চেন কমন এসছে। তাই এটাকে আশা রাখবো। আর আগামী দিনে যাদের পরীক্ষা রয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকেও থার্ড শিফট পরীক্ষার জন্য অনেক অনেক সবাইকে শুভেচ্ছা। আর আমরা আজকে যেটা সিএইচএসএলের লাস্ট মিনিট আমরা যে রিভিশন, সেই রিভিশনের উপরে স্পেশালি জোর দেব। এবং সিএইচএসএল যেহেতু একটা দীর্ঘদিন ধরে চলে, প্রায় মাসেক খানিক বা তারও বেশি, সেই জন্য কিন্তু কোশ্চেন রিপিট হবেই, বিভিন্ন টাইপের প্রশ্ন আসবে। সেই রকমই কিছু আজকে প্রশ্ন নিয়ে আমরা এই লাস্ট মিনিট রিভিশন আমরা আজকে কিন্তু দেব। রাইস্মার্ট টার্গেট এসএসসি চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে ক্লাস শুরু করলাম। আমরা বিভিন্ন কোশ্চেন নিয়ে আজকে দেখব, সেখানে বাংলাও রয়েছে, বাংলাতে স্পেশালি আমরা দেখব। লাস্ট মিনিট রিভিশন, শেষ মুহূর্তের প্রস্তুতি। এতদিন ধরে যা যা পড়ে এসছি তার থেকেও কিছু প্রশ্ন থাকবে আজকের এই 25টা সেটের কোশ্চেন অ্যান্সারে। এবং আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু অনেক উপকারে দেবে। প্রথম ইংরেজিতে যদি দেখি, ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে ইজ অবজার্ভড অন। আমরা একটুখানি অপশনের দিকে যদি তাকাই, আন্তর্জাতিক অহিংসা দিবস কোন তারিখে পালন করা হয়? 15ই আগস্ট, 31 অক্টোবর, 2রা অক্টোবর, 14ই নভেম্বর। তাহলে আমরা কি অ্যান্সার নেব? আমাদের যেটা অ্যান্সার হচ্ছে সেটা হলো কত না, 2রা অক্টোবর। 2রা অক্টোবর হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। কেন? গান্ধীজির জন্মদিন এই 2 অক্টোবর, তাই ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে আমরা সেলিব্রেট করি। বার্থডে অফ গান্ধী বা বাংলায় বললে গান্ধী জয়ন্তী পালন করি। আবার এই দিনেই লাল বাহাদুর শাস্ত্রীরও জন্মদিন। আর এখানে যে অপশন রয়েছে 31 অক্টোবর, 31 অক্টোবর হচ্ছে কি না, 31 অক্টোবরে কার জন্মদিন? সর্দার প্যাটেলের জন্মদিন। সর্দার প্যাটেলের জন্মদিনকে বলা হয় ন্যাশনাল একতা অর ইন্টিগ্রেশন ডে। ন্যাশনাল একতা অর ইন্টিগ্রেশন ডে কেন? তিনি ভারতের বিভিন্ন যেগুলো প্রিন্সলি স্টেটগুলো ছিল তাদেরকে সকলকে একত্রিত করে একটা অখণ্ড ভারত তৈরি করতে চেয়েছিলেন। তাই তার জন্মদিনকে বলা হয় ন্যাশনাল একতা অর ইন্টিগ্রেশন ডে, মনে রেখো। আবার 31 অক্টোবর ডেথ অ্যানিভার্সারি অফ ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনও আমরা পালন করি। আর ইন্দিরা গান্ধীর জন্মদিন 19 নভেম্বর। এই 19 নভেম্বর আরেকটা ডে পালন করা হয়, সেটা হচ্ছে কি না, ইন্টারন্যাশনাল টয়লেট ডে। অবশ্যই কে পালন করে না, ইউনিসেফ আমরা এখানে পালন করে থাকি। আর 14 নভেম্বর কি না, 14 নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড
ডায়াবেটিস ডে। কেন না ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ছাড়াও আমরা কি পালন করি? ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ছাড়াও আমরা পালন করি যে ন্যাশনাল চিলড্রেন্স ডে। কার জন্মদিন? জেএল নেহরুর জন্মদিন, ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে আমরা সেলিব্রেট কবে করি? না 20 নভেম্বর আমরা ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে সেলিব্রেট করা হয়ে থাকে। তাহলে পুরো যে চারটে ছিল সেই চারটেই আমরা কিন্তু অপশন অ্যানালিসিস করলাম। ভালো করে কিন্তু দেখে রাখবে। পরের কোশ্চেনে আমরা যাব। Sundaram Balachandar has been the main player of which of the following musical instrument? অ্যান্সার কি হবে? না অবশ্যই এখানে আমরা যেটা অ্যান্সার নেব সেটা হচ্ছে বীণা। বীণা হবে আমাদের এখানকার অ্যান্সার, বীণা। আমরা যা দেখেছি যে বাঁশুরি, বাঁশুরি মানে কি? বাঁশি। হরিপ্রসাদ চৌরাশিয়া, এন রমণী, টি.আর. মহালিঙ্গম, পান্নালাল ঘোষ, এরা সবাই বাঁশি বাজায়। সবাই এরা মোটামুটি বাঁশি বাজাবে। বীণা, বীণাতে হয় মোহন বীণা। তা মোহন বীণা কার? বিশ্ব মোহন ভাট, তার হচ্ছে মোহন বীণা। সুবীর মিশ্র বীণা, দোরাইস্বামী আয়াঙ্গার বীণা, সন্তোর পণ্ডিত শিবকুমার শর্মা, তার ছেলে রাহুল শর্মা, নান্দুমুলে কিরণপাল সিং দেওড়া, ঠিক আছে, এরা হচ্ছে সবাই, না সরি, নান্দুমুলে কিরণপাল এই হচ্ছে সন্তোর। আমি যেখানে একটু বললাম এই পণ্ডিত শিবকুমার শর্মা বলো বা ভোজন সোপড়ি বলো, সন্তোরের জন্ম কোথায়? না কাশ্মীর। কে উদ্ভাবক? তন্ডুর মুনি উদ্ভাবক। এবং এখানে 100 স্ট্রিংস বা 100 কর্ডস থাকে, সেই জন্য সুন্দরবনকে সন্তুরকে বলা হয় কি না শততন্ত্রী বীণা বলা হয় সন্তুরকে। এটা একটু মনে রাখবে কিন্তু ভালো করে, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন উল্লেখ করবে। পরের কোশ্চেনতে আমরা যাব। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে আমরা কবে সেলিব্রেট করি? আমরা একটু আগেই এটা নিয়ে একটা আলোচনা করছিলাম যে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে নিয়ে আমরা আলোচনা করলাম। সেই ওয়ার্ল্ড ডায়াবেটিস ডের বাংলা বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? ডায়াবেটিস নাও থাকতে পারে, বলতে পারে মধুমেহ, বলতে পারে মধুমেহ রোগ দিবস কবে। না আমাদের অ্যান্সার একদম 14ই নভেম্বর আমাদের এখানকার, আমরা অ্যান্সারটা নিলাম 14 নভেম্বর। এবং 14 নভেম্বর অ্যাকচুয়াল বলা হয় কি না শিশুরা লজেন্স খেতে ভালোবাসে, আর এই যত মিষ্টি খাবে বা লজেন্স খাবে পরবর্তী জীবনে তাদের কী হবে না ডায়াবেটিস হবে। তাহলে 14ই নভেম্বর চাচা নেহরু তার জন্মদিনে প্রিয় শিশুদের লজেন্স দিল। লজেন্সকে মিষ্টি খেয়ে পরবর্তী জীবনে তাদের ভগবান না করে না হোক ডায়াবেটিস হয়ে গেল, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাই 14ই নভেম্বরের এই যে ঘটনাটা বললাম, এই ঘটনাটা কিন্তু একটু মনে রেখো যে ন্যাশনাল চিলড্রেন্স ডে, তার পাশাপাশি কিন্তু আমরা কি পেলাম না ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেও আমরা পেয়ে গেলাম। তাহলে এটা একদম মাথায় রেখে দেবে। এবং আগেই বাদবাকি অপশনগুলো আমরা ওই কোশ্চেনেও দেখেছিলাম, এইখানেও কিন্তু আমরা আলোচনা করলাম। এবং আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলে দিই, 20 নভেম্বর যেমন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ডে,
তেমনি বলা হয় 31 জানুয়ারি ইন্টারন্যাশনাল স্ট্রিট চিলড্রেন ডে। 31 জানুয়ারি ইন্টারন্যাশনাল স্ট্রিট চিলড্রেন ডে। স্ট্রিট চিলড্রেন মানে কি না, পথ শিশুদের দিবস, এটাও কিন্তু মনে রাখবে। চলো, আর আরেকটা তোমাদের মাঝে মাঝেই তোমরা প্রশ্ন করো, 30 জানুয়ারি স্যার কি না, মার্টিয়ার ডে। 30 জানুয়ারি মার্টিয়ার ডে হিসাবে আমরা পালন করি। মার্টিয়ার ডে মানে শহীদ দিবস। কার মৃত্যুদিন না, MK গান্ধীর মৃত্যুদিন 30শে জানুয়ারি। মোদী সরকার আসবার পর 2015 সাল থেকে এই 23 মার্চ এটাও মার্টিয়ার ডে। কেন? ভগৎ সিং সুখদেব রাজগুরুর হ্যাং টু ডেথ হয়েছিল। কোথায় হ্যাং টু ডেথ হয়েছিল? লাহোর সেন্ট্রাল জেলে। কত সালে হয়েছিল? 1931-এ হয়েছিল। এগুলোও কিন্তু CHSL এর ক্ষেত্রে প্রশ্ন, তাই আমি এক্সট্রা জায়গাগুলো বলে দিলাম। তাহলে পরের কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেনে আমাদের যেটা বলেছে কোশ্চেনের, যে মোহনবাগান সুপার জায়ান্ট বিটস কি করেছে? মোহনবাগান সুপার জায়ান্ট বিটস তারা কি করছে? ডুরান্ড কাপ এই যে জয়লাভ করছে সল্টলেক স্টেডিয়ামে, কাকে হারিয়ে জয়লাভ করছে? কাকে হারিয়ে তারা জয়লাভ করছে? এটা কিন্তু আমাদের প্রশ্নতে দিয়েছে। তাহলে আমরা দেখব যে কাকে হারাচ্ছে না, অবশ্যই যাকে হারাচ্ছে সেটা কি না, ইস্টবেঙ্গলকে হারাচ্ছে। এবং আমরা এর বাংলাটা যদি আমরা একটুখানি দেখতে পেতাম সুবিধা হয়। বাংলাটা আমাদের যে 1888 ডুরান্ড কাপ, 1888 1888-এ এই ডুরান্ড কাপে প্রথম খেলা কোথায় হয়েছিল? প্রথম খেলা হয়েছিল ডুরান্ড কাপের সিমলা। সিমলা জায়গাটা কোথায়? সিমলা জায়গাটা হচ্ছে হিমাচল প্রদেশে। তখন আর হিমাচল প্রদেশ ছিল না। এটাই হলো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট কি না ফুটবল টুর্নামেন্ট। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট। ইস্টবেঙ্গলকে এবছরে করেছে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট 1888। স্বাধীনতার পর থেকে কিন্তু এই খেলার ভেন্যুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। স্বাধীনতার পর থেকে এই খেলার ভেন্যু চেঞ্জ, এই খেলার ভেন্যু চেঞ্জ, প্লেস চেঞ্জ। সে সিমলাতে আর হচ্ছে না। কোথায় হচ্ছে না আম্বেদকর স্টেডিয়াম, নিউ দিল্লি। কিন্তু গত বছর হলো কোথায় না বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে হলো। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে হলো। এবং তোমরা সবাই জানো যে ডুরান্ড কাপে কি হলো না 17 বার জয়লাভ করলো মোহনবাগান। আর কাকে হারালো? ইস্টবেঙ্গলকে হারালো। ইস্টবেঙ্গলকে হারালো। এবং আমরা যদি একটু দেখি যে মোট কতবার, সেই বার দিয়েও আমাদের প্রশ্ন দেয়, বা কোন স্টেডিয়ামে
হয়েছে সেই স্টেডিয়ামটা হচ্ছে কি না বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন কোথায় না কলকাতায় বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন। বলতে পারো এই মুহূর্তে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হিসাবে কিন্তু এটা বিচার্যের মধ্যে আসে। তাহলে আমরা এখানে কিন্তু অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেনে আমরা যাব। পরের কোশ্চেনে আমাদের যেটা হবে সেটা হচ্ছে দ্য সুন্দরবন ডেল্টা ইজ দ্য হোম অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস। আমরা একদম বাংলাটাতে যাব। বাংলা বদ্বীপ নিচের কোন প্রাণীর আবাসস্থল? এশিয়াটিক চিতা, এশিয়াটিক সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার না ব্ল্যাক পান্থার? আমাদের কি অ্যান্সার আমরা করব না আমাদের অ্যান্সার হবে যে সুন্দরবন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। মোট কতগুলো টাইগার আছে? 100 100টা টাইগার আছে। 100টা টাইগার আমরা সুন্দরবনে দেখতে পাই। অল ওভার ইন্ডিয়াতে মোট কতগুলো টাইগার আছে না অল ওভার ইন্ডিয়াতে টাইগারের সংখ্যা 3167। এটা কত সালের সেন্সাসে আমরা পেয়েছি? 2022 সালের টাইগার সেন্সাসে আমরা পেয়েছি। আর এই যে বলেছে এশিয়াটিক সিংহ, এশিয়াটিক সিংহ সবচেয়ে বেশি কোথায় আছে না এশিয়াটিক সিংহ সবচেয়ে বেশি আছে গির। তা গির কোথায় না গির গুজরাটে। তা গিরে মোট কতগুলো এশিয়াটিক লায়ন আছে না 674 674টা এশিয়াটিক লায়ন আমরা গিরের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে গেল। আর তো জানোই যে সুন্দরবন ডেল্টা ইট ইজ দ্য লার্জেস্ট ডেল্টা অফ কি না অবশ্যই রিভার ডেল্টা অফ দ্য ওয়ার্ল্ড। পরে এটাতে আমরা কোশ্চেনে যাব। With which of the following Indian state is the folk dance legim associated? গিয়ে এখানে একটু গন্ডগোল আসছে যে লেজিম কোন রাজ্যের ফোক ডান্স? লেজিম কোন রাজ্যের ফোক ডান্স? মহারাষ্ট্র, কেরালা, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড? কি হবে না লেজিম হচ্ছে মহারাষ্ট্রের ফোক ডান্স। তাহলে আমরা অ্যান্সার কি নেব? আমরা যেটা অ্যান্সার নেব সেটা হচ্ছে কি মহারাষ্ট্র। একদম কারেক্ট অ্যান্সার মহারাষ্ট্র। লেজিম ছাড়া কি করতে পারি? লোভানি, লোভানি। আর কি করতে পারি? তামাশা, তামাশা। আর কি করতে পারি? দশাবতার, দশাবতার। এটাকে আমরা করতে পারি দশাবতার। হ্যাঁ, এগুলো হচ্ছে মহারাষ্ট্রের। কেরালাতে গেলে কাইকোট্টি কালী, কোল কালী, কালী আট্টম, ওপানা, এগুলো আমরা কেরালাতে দেখতে পাবো। আমরা যদি যাই ঝাড়খণ্ডে, তা ঝাড়খণ্ডে গিয়ে আমরা কি ফোক ডান্স করব না ঝাড়খণ্ডে গিয়ে আমরা যে ফোক ডান্সটা করব সেটা হচ্ছে কি না ঝুমুর কিছুটা হলেও করব। আর করব কি ছৌ, ছৌ, ছৌ। এই ফোক ডান্সটা করব। কেন না ছৌয়ের তিনটে স্টাইল, একটা পুরুলিয়া স্টাইল, একটা ঝাড়খণ্ডের সরাইকেল্লা স্টাইল, আরেকটা ময়ূরভঞ্জের স্টাইল। এর মধ্যে কোন স্টাইলটা সবচেয়ে পুরনো না ছৌয়ের সবচেয়ে পুরনো স্টাইল হলো পুরুলিয়া স্টাইল। স্টাইল হিসাবে কিন্তু ছৌ শব্দটা এসছে কোথা থেকে না ওডিয়া শব্দ থেকে ছৌ আমরা পেয়েছি। তাহলে লেজিম আমরা মহারাষ্ট্রের এটা ফোক ডান্স। এটাও অনেকবার কোশ্চেনে দিয়েছে, তাই রিভিশন ক্লাসে
আমি এটা কিন্তু রাখলাম তোমাদের জন্য। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফির সদর দপ্তর এখানে অবস্থিত। নয়াদিল্লি, হায়দ্রাবাদ, কন্যাকুমারী, গোয়া, কোনটা হবে? নয়াদিল্লি, হায়দ্রাবাদ, কন্যাকুমারী, গোয়া। আমাদের যেটা অ্যান্সার হবে সেটা পানাজি, গোয়া। তাহলে আমরা এখানে কি লিখবো অ্যান্সার? না, আমরা এখানে অ্যান্সার লিখব পানাজি, গোয়া। পানাজি, গোয়াতে। পানাজি, গোয়াতে এটা অবস্থিত। আমরা অনেক সময় করি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত? এটা কিন্তু একদম হায়দ্রাবাদে অবস্থিত। হায়দ্রাবাদ কোন রাজ্যে? না, হায়দ্রাবাদে হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে। তাহলে ইন্ডিয়ান রোড রিসার্চ ইনস্টিটিউট কোথায়? না, ইন্ডিয়ান রোড রিসার্চ ইনস্টিটিউট কিন্তু নয়াদিল্লি বা নতুন দিল্লিতে অবস্থিত, সেটা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন বলেছে দ্য ফোক ডান্স হোজাগিরি originated and is associated with which part of India? হোজাগিরি। হোজাগিরি ভারতের কোন রাজ্যের থেকে উদ্ভব এবং এটি ভারতের কোন অংশের সাথে যুক্ত? আগে তাহলে আমাদেরকে জানতে হবে হোজাগিরি এই ফোক ডান্সটা কোন রাজ্যের। মনে রাখবে হোজাগিরি ফোক ডান্সটা হচ্ছে ভারতের নর্থ ইস্ট স্টেটে। তাহলে নর্থ ইস্ট স্টেটের মধ্যে আমরা তো 7টা রাজ্য দেখতে পাবো। 7টা রাজ্যের মধ্যে কোনটা? অবশ্যই অ্যান্সার হবে ত্রিপুরা। তাই ত্রিপুরা যদি অ্যান্সার হয় তাহলে আমাদের এখানকার কি উত্তর আমরা নেব? না, অবশ্যই উত্তর পূর্ব ভারত। অবশ্যই কি নিচ্ছি? না, উত্তর পূর্ব ভারত এখানে আমাদেরকে অ্যান্সার হিসাবে নিতে হচ্ছে। উত্তর পূর্ব ভারত। হোজাগিরির উদ্ভব এটা ভারতের কোন অংশ? না, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত। Which state is the Maihar court where Baba Alauddin Khan was a musician? এর বাংলা ভার্সনটা আমরা দেখি। মাইহার দরবার কোন রাজ্যে যেখানে বাবা আলাউদ্দিন খান একজন সঙ্গীতজ্ঞ ছিলেন? আমি একটু বলি, মধ্যপ্রদেশের একটা প্রিন্সলি স্টেট যার নাম হচ্ছে মাইহার। এই মাইহারের কোর্ট সিঙ্গার ছিলেন বাবা আলাউদ্দিন খান। বাবা আলাউদ্দিন খান বাজাতেন কি? না, সরোদ। তাই তার ছেলে কি বাজাবেন? না, তার ছেলেও সরোদ বাজাবেন। আর এই আলাউদ্দিন খান কি করবেন? একটা ঘরানার সূত্রপাত করেছিল। সেই ঘরানাটার নাম কি? না, মাইহার ঘরানা। এবং আলাউদ্দিন খানের একমাত্র মেয়ে অন্নপূর্ণা দেবী কি বাজাতেন? সুরবাহার। তাহলে তোমাদেরকে যদি বলে যে সুরবাহার যন্ত্রটার উদ্ভাবক কে, তাহলে তোমরা কি করবে? না, আলাউদ্দিন খানকেই তোমরা অ্যান্সার হিসাবে নেবে। এবং তার মেয়ে অন্নপূর্ণা দেবীর সঙ্গে বিবাহ দেন কার? না, পণ্ডিত রবিশঙ্কর। তা পণ্ডিত রবিশঙ্কর কি বাজাতেন? না, সিতার বাজাতেন। তাই আমাদের এখানকার যে অ্যান্সার সেই বাবা আলাউদ্দিন খান হলো। বাবা আলাউদ্দিন খান কি বাজাতেন? তার ছেলে কি বাজাতেন? এবং সব হলো। আর এখানকার যেটা মাইহার জায়গাটা কোথায়? না, মাইহার জায়গাটা মধ্যপ্রদেশ। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? 9C। 9C আমাদের এখানে অ্যান্সার আমরা নিলাম। পরের কোশ্চেনে আমরা যাব। দ্য কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্স ইজ অ্যাকম্পেন্ড উইথ হুইচ টাইপ অফ মিউজিক? কুচিপুড়ির সঙ্গে কোন ঘরানার মিউজিক লাগে? কোন ঘরানার ইনস্ট্রুমেন্ট লাগে? তাহলে
এটাকে আমরা যদি দেখি যে আমাদের অপশনে যদি থাকে এই যে দেখো কাজরি, চৈতি, কর্ণাটিক সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীত, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অবশ্যই কর্ণাটিক মিউজিক। এই যে কুচিপুড়ি ডান্স বলি আমরা, তাই কুচিপুড়ি ডান্স কোথাকার? না, কুচিপুড়ি ডান্স অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়িতে কে আছে? তাহলে ডেডিকেটেড টু দ্য কী হবে? গড। কী হবে? কৃষ্ণ। এবং কুচিপুড়ি এমন একটা ডান্স যেটা তার নামের ভিলেজ দিয়ে সূত্রপাত। তা কি না, কুচেলাপুরম বা কুচিপুড়ি ভিলেজ। এটা কোথায় আছে? কৃষ্ণা ডিস্ট্রিক্ট। কৃষ্ণা ডিস্ট্রিক্ট ভারতের কোন রাজ্যে আছে? না, অন্ধ্রপ্রদেশ। তাই এখানকার যে উত্তর আমরা নিলাম যে কি না, কর্ণাটিক সঙ্গীত অর্থাৎ সিয়ের সঙ্গে এই কুচিপুড়ি ডান্সের এই উত্তরটা আমরা পেলাম। সি হলো অ্যান্সার। তাহলে 10 অ্যান্সার হলো সি। পরের কোশ্চেন, বাংলা যদি আমরা দেখি, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি এবং তামিলনাড়ুর প্রাক্তন গভর্নর যিনি 23/11/2023 তারিখে মারা গেছেন তার নাম বলুন। অপশন এতে কি আছে? বিচারপতি এম ফাতিমা বিবি, সেকেন্ড লীলা শেঠ, সি গীতা মিত্তল, আর ডি এর কোনোটি নয়। তাহলে আমরা তো এর আগেও পড়েছিলাম, সেখানে আমরা কি পড়েছিলাম যে আমাদের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? না, বিচারপতি এম ফাতিমা বিবি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি হলো? এ। এটাকে আমরা অ্যান্সার হিসাবে নিলাম। আরেকটু ভালো করে শুনে রাখবেন। লীলা শেঠ সম্পর্কে আমি একটু বলে রাখি। ইনি বিখ্যাত অথর বিক্রম শেঠের মা, এবং লীলা শেঠ ছিলেন হিমাচল প্রদেশ হাইকোর্টের ফার্স্ট ওম্যান জাস্টিস বা জাজ। অল ওভার ইন্ডিয়ার মধ্যে তিনি প্রথম, এবং দিল্লি হাইকোর্টের ফার্স্ট ওম্যান জাজ এই লীলা শেঠ। আর আমরা আরেকটা নাম যদি দেখি, গীতা মিত্তল। গীতা মিত্তল একসময় জম্মু কাশ্মীর হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, এবং বলা যায় যে গীতা মিত্তলকে গত বছর মণিপুরে যখন ডিস্টারবেন্স শুরু হয় তখন আমাদের তৎকালীন বা এখনকার যে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, DY চন্দ্রচূড়, তিনি কি করেছিলেন না, তাকে এই ভদ্রমহিলা গীতা মিত্তলকে মণিপুরে পাঠিয়েছিলেন। কি না, মণিপুরের শান্তি শৃঙ্খলা যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য ব্যবস্থা নিতে। অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারা কোনো কমিটি, যে কমিটিকে সেন্ড করা হয়েছিল মণিপুরে ডিস্টারবেন্স থেকে পিসে আসবার জন্য, এবং এই কমিটিতে যারা ছিলেন সবজনই ছিলেন মহিলা, এবং তার চেয়ারপারসন ছিলেন গীতা মিত্তল। তাহলে আমাদের এখানে 11 নম্বর প্রশ্নের যে উত্তরটা হলো সেটা হলো বিচারপতি এম ফাতিমা বিবি হলো আমাদের উত্তর, এবং তিনি একসময় তামিলনাড়ুরও গভর্নর ছিলেন। হয়তো তোমাদের মৃত্যুর ডেট মনে থাকবে না, কিন্তু মৃত্যুর ডেটটা অবশ্যই 2023, এবং আমরা এই ক্লাস করিয়েও ছিলাম তোমাদেরকে। আজকে আমি এই কোশ্চেনটা রিভিশন দিয়ে দিলাম উইথ এক্সট্রা ইনফরমেশন বলে রাখলাম, যাতে কোনো অসুবিধা না হয় তোমাদের। পরে যাব, সাইমা ওয়াজেদ has been elected as the next regional director for Southeast Asia of which organization? বাংলা, সাইমা ওয়াজেদ। জানো তো, সাইমা ওয়াজেদ শেখ হাসিনা ওয়াজেদের মেয়ে। শেখ হাসিনা ওয়াজেদ কে না, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামটা এখন কেন, যে ভারত বাংলাদেশ যে জলবন্টন চুক্তি, সেই জলবন্টন চুক্তি আবার রিনিউয়াল হলো, তাহলে সেই জন্য এখন এই নামটা খুব মার্কেটে লোকে খাচ্ছে, তাই আমরাও এই নামটা উচ্চারণ করলাম। এবং তার মেয়ে সাইমা ওয়াজেদ তৎকালীন সময় নেক্সট বা পরবর্তী
কি হচ্ছে না কার না সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল ডিরেক্টর অফ হু মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ফার্স্ট ওয়ার্ড কি না ওয়ার্ল্ড, লাস্ট ওয়ার্ড কি অর্গানাইজেশন। তাহলে হেডকোয়ার্টার কি হবে? হেডকোয়ার্টার অবশ্যই জেনেভা সুইজারল্যান্ড হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার না বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নটে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ইউনিসেফ বা ইউনেস্কো কিন্তু নয়। আর বলে রাখি, যখন আমি এতটাই বললাম যে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, এরও ফার্স্ট ওয়ার্ড ওয়ার্ল্ড, লাস্ট ওয়ার্ড অর্গানাইজেশন, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড। আর যদি বলা হয় ইউনিসেফ, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, আগে আমরা বলতাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, যেটা ইউএনওর পার্ট হওয়ার পর যেখান থেকে ইন্টারন্যাশনাল এবং এমার্জেন্সি দুটো শব্দ বাদ চলে গেল। আর ইউনেস্কো মানে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এই জায়গাটাও আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু আমাদের দেবে প্রশ্ন। পরে কোশ্চেনে আমরা যাব। নেম দ্য 3 ফর্মার ক্রিকেটার্স, একদম বাংলায় চলে যায়। সম্প্রতি 2023 সালের জন্য আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া 3 জন প্রাক্তন ক্রিকেটারের নাম বলুন। ডায়না এডুলজি, বীরেন্দ্র সেহবাগ, অরবিন্দ ডিসিলভা, এই সবগুলি। তাহলে কি হবে অ্যান্সার? 3 জন আইসিসি হল অফ ফেমে এরা চান্স পেয়েছে। সত্যিই 3 জন কে না, যে 3টের নাম লেখা আছে ডায়না এডুলজি, বীরেন্দ্র সেহবাগ, অরবিন্দ ডিসিলভা। কি করে তুমি মনে রাখবে তাও আমি তোমাদেরকে শিখিয়ে দিই। আইসিসি কটা লেটার আছে? 3টে লেটার। তাহলে কজন 2023-এ ইন্ডাক্টেড ইনটু দ্য আইসিসি হল অফ ফেম? না, 3 জন। এবার বলছে যে আমাদের ইন্ডিয়া থেকে মোট কজন আইসিসি হল অফ ফেমে ইনক্লুডেড হলো? আই মানে তার প্লেস ভ্যালু কত না 9। অতএব আমাদের দেশ থেকে অর্থাৎ ভারত থেকে আইসিসি হল অফ ফেমে 9 জন কি হয়েছে না এই কৃতিত্ব অর্জন করেছেন। আইসিসি হল অফ ফেম, ফেম মানে কি যশ খ্যাতির অধীন তারা স্থান পেয়েছে, এইটা কিন্তু মনে রাখবে। এবং এখানে এই যে ডায়না এডুলজি সম্পর্কে একটু বলে রাখি। ডায়না এডুলজি ছিলেন যে ফার্স্ট ওমেন্স ওয়ানডে ক্যাপ্টেন। তাহলে তুমি বলো যে T20-র ক্যাপ্টেনকে আর টেস্টের ক্যাপ্টেনকে? শান্তা রঙ্গস্বামী। আর T20-র ক্যাপ্টেন ছিল প্রথম মিতালি রাজ। আরেকজনের নাম দেখা যাচ্ছে বীরেন্দ্র সেহবাগ। বীরেন্দ্র সেহবাগ কি না, বীরেন্দ্র সেহবাগ হলো ফার্স্ট T20 ক্যাপ্টেন অফ ইন্ডিয়া। তোমরা জানো যে টেস্ট বা ওভারঅল ক্যাপ্টেন প্রথম হচ্ছে CK নাইডু, ওয়ানডে যদি হয় অজিত ওয়াদেকার, আর T20 যদি হয় বীরেন্দ্র সেহবাগ। আর অরবিন্দ ডিসিলভা, এর খেলা তো তোমরা অনেকেই হয়তো দেখেছো, যারা একটু পুরনো বয়স একটু বেড়েছে তাদের দেখেছো যে সনত জয়সূরিয়া, অরবিন্দ ডিসিলভা একসময় বিখ্যাত ক্রিকেটার ছিলেন। কোথাকার না শ্রীলঙ্কার। তাহলে অবশ্যই এই 3 জনকে নিয়ে আমাদের 2023-এর আইসিসি হল অফ ফেমে এরা কিন্তু চান্স পেল। পরের কোশ্চেনে আমরা চলে যাই। আমাদের 14 নম্বর কোশ্চেন, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও জাতীয় উদ্যান এর মধ্যে অবস্থিত কোন রাজ্যে? নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, আসাম। তাহলে আমাদের অ্যান্সার কি হবে না, আমাদের অ্যান্সার মণিপুর। তা মণিপুরে এই ন্যাশনাল পার্ক দেখতে গেলে তোমাকে কোথায় যেতে হবে? লোকটাক লেক। তা লোকটাক মানে কি? তার মানে এলো আছে, লংগেস্ট আছে, তা লংগেস্ট লেকে ঘুরবে, লোকটাক লেকে। এখানে গেলে কি দেখতে পাবে? সাংগাই কি? ওয়ান টাইপ অফ ডান্সিং ডিয়ার বা ডিয়ার। তোমাকে বলতে পারি যে সাংগাই ফেস্টিভ্যাল কোথায় হয় না, সাংগাই ফেস্টিভ্যাল হয় মণিপুরে।
এটাও আমি যেটা কথাটা উল্লেখ করলাম, এটাও CHSL এর কোশ্চেন। সেই জন্য আমি একবারে সব কথা বলে দিলাম। এবং এটা একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক অফ দ্য ওয়ার্ল্ড, পুরো বাঘটাই ভাসছে। তাহলে এই জায়গাটা আমরা বলবো। আর যদি দেখো কোনো কারণে যে এই কেবুল লামজাওতে তোমার ডান্সিং ডিয়ার আর সাংগাই নেই, তখন তোমরা কি অ্যান্সার করবে? মাইগ্রেটেড বার্ড, অর্থাৎ পরিযায়ী পাখি অ্যান্সার করবে। পরে কোশ্চেনে আমরা চলে যাব। তোমাদের প্রশ্নটা রয়েছে, দ্য আইকনিক পেন্টিং টাইটেল 3 পূজারিনিস হ্যাজ বিন পেন্টেড বাই হুইচ অ্যাক্লেমড পেন্টার। এটার যদি আমরা বাংলাটা দেখি, যে 3 পূজারিনী শিরোনামের আইকনিক পেন্টিংটি কোন প্রশংসিত চিত্রকরের আঁকা? আমরা দেখেছি কি না, একদম ছবিটা পূজারিনিস। তা পূজারিনিস বানানের মধ্যে তো যে আছে, তা যে থাকলে কি করতে বলেছি? অবশ্যই তাহলে আমাদের যেটা অ্যান্সার আমরা নেব সেটা কি না, যামিনী রায়। কারেক্ট অ্যান্সার হচ্ছে যামিনী রায়। ভেরি গুড। 3 পূজারিনী কেন? তোমরা যদি দেখেছো গণেশ জননী, জননীর মধ্যে যে এ আছে, তাহলে অ্যান্সার কি হচ্ছে না, যামিনী রায়। তাহলে ইজিলি তোমরা অ্যান্সার দিতে পারছো। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্নতে আমরা যাব। বলেছে মানকম্বু সম্ভাবিভাষণ স্বামীনাথন, fondly known M.S. Swaminathan, a legendary figure in the field of agriculture and true humanitarian, passed away at the age of 98, associated with। বাংলাটা আমরা যদি একটু দেখি, যে এই পুরো কোশ্চেনটার বাংলা হলো কৃষিক্ষেত্রে একজন কিংবদন্তি ব্যক্তিত্ব এবং ভারতের একটা রেভলিউশনের সঙ্গে তিনি যুক্ত, এই M.S. স্বামীনাথন। আমরা জানি 1987-এ M.S. স্বামীনাথন প্রথম কি পান না, ওয়ার্ল্ড ফুড প্রাইজ পান এবং একমাত্র ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন। তাহলে কিসের কোন বিপ্লবের সঙ্গে তিনি যুক্ত? অপশন রয়েছে সবুজ বিপ্লব, সাদা বিপ্লব, রামধনু বিপ্লব, গোলাপি বিপ্লব। তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে কি নেব না, আমরা অবশ্যই নেব সবুজ বিপ্লব। তাহলে আমাদের এটাই হলো কারেক্ট অ্যান্সার, সবুজ বিপ্লব। আর যদি আমরা নিই সাদা বিপ্লব, হোয়াইট রেভলিউশন, তাহলে আমাদের কি অ্যান্সার হবে? তাহলে আমাদের অ্যান্সার হবে ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ানের জন্মদিন 26 নভেম্বর। তাহলে আমাদের ন্যাশনাল মিল্ক ডে কবে? 26 নভেম্বর। ওয়ার্ল্ড মিল্ক ডে কবে না, ওয়ার্ল্ড মিল্ক ডে হচ্ছে 1 জুন, ওয়ার্ল্ড মিল্ক ডে হিসাবে গৃহীত হয়। ভেরি গুড, খুব সুন্দর তোমরা অ্যান্সার করেছো। পরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেনে আমরা যাব। বাসলি পশমিনা, an age-old traditional craft originating from the which Indian state or UT, has recently earned the prestigious geographical indication tag? জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, অরুণাচল প্রদেশ। তাহলে আমাদের অ্যান্সার আমরা কি করব? তোমরা জানো বাসলি পশমিনা, পশমিনা গোট তোমরা জানো। পশমিনা ওয়ান টাইপ অফ কি না, ছাগল এক ধরনের। তাহলে এটা ভারতের কোন রাজ্যে? অবশ্যই এটা ভারতের একদম কি না, জম্মু এবং কাশ্মীর। এবং তোমরা জানো যে এটাকে আমরা ইউটি হিসাবে ধরলাম এই কারণে যে 31 অক্টোবর 2019-এ জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের রাজ্য থেকে ভেঙে গিয়ে কি হয়েছে, ইউনিয়ন টেরিটরি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে লাদাখও কি হয়েছে না, ইউনিয়ন টেরিটরি হয়েছে। তাহলে এর পরে কোশ্চেনে আমরা চলে যাব। এটা আমাদের 17 নম্বর। এবং বাসলি পশমিনা থেকে কিন্তু এই আমাদের অনেক প্রকারভাবে প্রশ্ন দিতে পারে। আমি যেটা তোমাদের গোট এটা কি, বা এরা জিআই ট্যাগ কি, কোন রাজ্যের, এইরকম যেমন দিল, এর পাশাপাশি কিন্তু আমাদের পরে কোশ্চেনগুলো করতে হবে। 14th edition of the World Spice Congress held in
14তম বিশ্ব মশলা কনফারেন্স কোথায় হলো? ওয়ার্ল্ড স্পাইস কংগ্রেস 14তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। নাভি মুম্বাই, চেন্নাই, আহমেদাবাদ না কোচি? একদম ডাইরেক্ট যেটা আমরা অ্যান্সার নেব সেটা হচ্ছে কি না নাভি মুম্বাই। অবশ্যই আমাদের অ্যান্সার হবে কি নাভি মুম্বাই, এটাই অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা যাই। 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে আমাদের কি বলেছে? কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং জেনারেল বিজয় কুমার সিং কি করেছে? উড়ান উড়ে দেশ কা নাগরিক প্রকল্পের অংশ হিসাবে উৎকেলা বিমানবন্দরে উদ্বোধন করেন, যার লক্ষ্য ছিল আঞ্চলিক বিমান সংযোগ বাড়ানোর লক্ষ্যে ভারত জুড়ে। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই উৎকল এয়ারপোর্ট? তার আগে আমি একটু কিছু ঘটনা বলে দিই। উৎকল যদি থাকে তাহলে চোখ কান বুঝে কী করতে হয় না, চোখ কান বুঝে করতে হয় ওড়িশা। এবার প্রশ্ন যে ভারতে মোট কতগুলো ডোমেস্টিক এয়ারপোর্ট আছে অপারেশনাল, কতগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, কতগুলো টোটাল অপারেশনালাইজড এয়ারপোর্ট আছে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং তোমরা জেনে নিও যে ভারতের মোট আমরা যদি দেখি যে 113টা অপারেশনালাইজড ডোমেস্টিক এয়ারপোর্ট আছে, 11টা রয়েছে কি না তোমার কাস্টমস এয়ারপোর্ট, আর 33টা হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে টোটাল কত হলো অপারেশনালাইজড না অপারেশনালাইজড হলো 157টা এয়ারপোর্টকে আমরা দেখতে পেলাম। একদম জলের মতো মনে রেখো। ওয়েস্ট বেঙ্গলে 2টো না ওয়েস্ট বেঙ্গলে 2টো কি কি না ওয়েস্ট বেঙ্গলে 2টো, একটা নেতাজি আরেকটা হচ্ছে তোমার কে না বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাই কোথায় না উত্তরপ্রদেশে। আমাদের এয়ারপোর্ট যখন আমরা পড়াই তখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমরা ভেরি রিসেন্ট দেখেছি যে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের কোথায় আছে না অবশ্যই অযোধ্যাতে রয়েছে, একদম সরজু নদীর তীরে এই এয়ারপোর্ট আমরা দেখতে পাই। এবং উৎকল বলেছে, তাহলে আমাদের এখানকার অ্যান্সারটাও আমরা কি নিলাম না আমাদের এখানকার অ্যান্সারটাও হলো ওড়িশা, একদম কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেনে আমরা যাব। ঝুমের or ঝুমুর is the popular and traditional folk dances of the following stated? আমরা একটু দেখে নিই যে ঝুমার বা ঝুমাই বা ঝুমুর নিম্নলিখিত কোন রাজ্যের জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য? হরিয়ানা, আসাম, পশ্চিমবঙ্গ বা উভয়? বি অ্যান্ড সি। বি অ্যান্ড সি মানে আসাম এবং পশ্চিমবঙ্গ দুটোই আমাদেরকে বলেছে। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের ক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্সার আমরা নেব কি না অবশ্যই বি অ্যান্ড সি বোথ। তার মানে আমাদের অ্যান্সার কি হলো না ডি অপশনটা আমাদের এখানে অ্যান্সার হিসাবে আমরা নিলাম। একটা কথা মনে রেখো, ঘুমার GHOOMAR এটা হয় কোথায়? রাজস্থানে। ঝুমার JHUMER ঝুমারটা কোথায় হয় না ঝুমারটা হয় হরিয়ানাতে। আর ঝুমুর আর ঝুমেইর হয় কোথায়? পশ্চিমবঙ্গের পুরুলিয়া ডিস্ট্রিক্ট, আসাম, ওড়িশা এবং ছত্তিশগড়। তুমি বলবে আসামের কোন সম্প্রদায় এই ঝুমুর নৃত্য করে না টি ট্রাইব অফ আসাম, এরা ঝুমুর নৃত্য করে থাকে। এবার 21 নম্বর কোশ্চেনে আমরা যাব, একদম বাংলা। এর মধ্যে কোন ভারতীয় রাজ্য বা ইউটির সোন্ডল বা রাজকীয় লোকনৃত্য? লাদাখ, তামিলনাড়ু, চণ্ডীগড়, কেরালা? চোখ কান বুঝে এখানে আমার অ্যান্সার কী হবে? লাদাখ। এবং তোমরা জানো লাদাখ ইউনিয়ন টেরিটরি কত সালে তৈরি হয়েছে? 2019। কবে তৈরি হয়েছে? 31 অক্টোবর 2019। এবং লাদাখের পরে আরেকটি ইউনিয়ন টেরিটরি তৈরি হয়েছে, সেক্ষেত্রে লাস্ট ফর্ম ইউনিয়ন টেরিটরি বলবো দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ। কবে? 26 জানুয়ারি 2020-তে এটা তৈরি হয়েছিল। তাহলে আমরা ইজিলি এটা কিন্তু অ্যান্সার করতে পারবো 26 জানুয়ারি 2020।
2020। তাহলে পরের যেটা আমরা অ্যান্সার করব, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে উইথ দ্য থিম ফর 2024 কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। তাহলে এখানটা আমরা যদি বাংলাতে দেখি, কোন দিনটাকে 2024 সালের থিম নিয়ে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট ডে পালন করা হয়? মানবতাকে বাঁচিয়ে রাখো, মানবতাকে কেন্দ্র করে, মানবতাকে নিয়ে কোনো বিশৃঙ্খলা করবে না, মানবতাকে বাঁচাতে হবে। তাহলে কি হবে না 7 মে, 8 মে, 9 মে, 10 মে আমরা একটুখানি মনে রাখবো যে রেড ক্রিসেন্ট ডে আমাদের একদম 8 মে। আমরা যদি এখানে কোশ্চেনটাও পর্যালোচনা করি তাহলেও আমরা দেখতে পাবো, দেখো যে রেড শব্দটার মধ্যে 3টে লেটার, ক্রস শব্দটার মধ্যে 5টা লেটার, টোটাল 8টা লেটার। আর ডিটা আমি কেটে দেবো, তা ডিটা কেটে দিয়ে এম বসিয়ে দেবো। তাহলে কি হবে, রেড ক্রিসেন্ট ডে কবে হবে? 8 মে। আমরা স্যার হেনরি ডুনান্টের নাম শুনেছ, স্যার হেনরি ডুনান্ট 1901 প্রথম কি পেল না নোবেল পিস অ্যাওয়ার্ড তিনি পেলেন। তাহলে এটা তো অটোমেটিক্যালি আমরা অ্যান্সার করতেই পারবো। পরে 23 নম্বর কোশ্চেন এ আমরা যাব। রিসেন্টলি হুইচ কান্ট্রি ইজ কন্টেম্পলেটিং দ্য লিফটিং অফ ভেহিকল ইম্পোর্ট রেস্ট্রিকশন টু স্টিমুলেট ইকোনমিক গ্রোথ। তাহলে আস্তে আস্তে কী করছে, প্রবৃদ্ধিকে উদ্দীপ্ত করার জন্য যানবাহন আমদানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে। এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যার ফলে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, ইকোনমিক্যাল গ্রোথ হতে পারে। তাহলে এটা আমাদের একটা মেনল্যান্ড নেবারিং কান্ট্রি, যদিও মাঝে সমুদ্র। তাহলে অ্যান্সার কী হবে? শ্রীলঙ্কা, রানিল বিক্রমসিঙ্ঘে তার প্রেসিডেন্ট। তাহলে এটাও আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে অ্যান্সার যে শ্রীলঙ্কা ভেরি রিসেন্ট, অতি সাম্প্রতিককালে এরা কিন্তু যে বিদেশ থেকে বড় বড় যানবাহন আনবার জন্য এই নিষেধাজ্ঞা আস্তে আস্তে কিন্তু প্রত্যাহার করে নিচ্ছে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরে কোশ্চেন 24 নম্বর কোশ্চেনে আমরা যাব। দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য পর্তুগাল লিসবন সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। এই কি বলেছে, পর্তুগালের রাজধানী শহর লিসবন কোন নদীর তীরে অবস্থিত? রিম্যাক, বর্দা, টাগুস, মার্সি। তাহলে আমাদের কি হবে না লিসবন কি হবে, একদম বলো তোমাদের অ্যান্সার কি হবে? আমি একটুখানি বলি, মার্সি হচ্ছে লিভারপুল নদীর তীরে। আর কি হবে, রিম্যাক না টাগুস? এটা তোমাদের ক্ষেত্রে আমি বলে রাখলাম যে তোমরা এখানে আমাকে বলো লিসবন কি হবে, টাগুস না রিম্যাক? পেরুর রাজধানী লিমা, এটা হচ্ছে রিম্যাক নদীর তীরে। আর পর্তুগালের রাজধানী লিসবন, এটা হচ্ছে কি টাগুস নদীর তীরে। আর দামাস্কাসের যে সিরিয়ার যে দামাস্কাস, সিরিয়ার যে রাজধানী দামাস্কাস, সে হলো ভাড়াদা। আর লিভারপুল হলো কি মার্সি। এটাই হলো আমাদের কমপ্লিট অ্যান্সার। পরে কোশ্চেন, আপাতানি ইজ এ ট্রাইবাল কমিউনিটি ফাউন্ড ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ। এই আপাতানিকে আমরা কোথায় দেখতে পাবো? এটা অনেকবার সিএইচএসএল, সিজিএল এবং এমটিএসে আমাদের প্রশ্নটা দিয়েছে। আপাতানি ভারতের কোন রাজ্যের ট্রাইব? আমি একদম স্পষ্ট করে বলে দিতে চাই যে অরুণাচল প্রদেশ। আপাতানিরা মঙ্গলয়েড, মাথা বড়, নাকটা ভোঁতা এবং অ্যান্সার অবশ্যই মঙ্গলয়েড হবে। এটা নিয়ে কোনো নয়। ওখানে অরুণাচল প্রদেশে গেলে তুমি মিসমাকে দেখতে পাবে, মিসমি, মনপা, ওয়াঞ্চো, গালো, এদেরকে তোমরা দেখতে পাবে। তাহলে এই হলো অরুণাচল প্রদেশের। আবার উড়িষ্যাতে গেলে তার কাদেরকে দেখতে পাবে? ভূঁইয়াকে দেখতে পাবে, খোনকে দেখতে পাবে। পশ্চিমবঙ্গে গেলে দেখতে পাবে সান্থালকে দেখতে পাবে, সবচেয়ে ছোটো টোটোকে দেখতে পাবে, বিরোরকে। পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে দেখতে পাবে, লোধাকে পশ্চিম মেদিনীপুরে দেখতে পাবে। এই নিয়ে পশ্চিমবঙ্গে মোট 40খানা ট্রাইবকে তোমরা দেখতে পাবে। আর তামিলনাড়ুতে গেলে টোডা বলো,
কোটাস বলো, এই টাইপগুলোকে দেখতে হবে। নীলগিরি মাউন্টেন হিল রিজিয়ন দিয়ে তো বারবার প্রশ্ন আমাদেরকে দেয় যে সিএইচএসএল, এসএসসিএমটি, এসএসসি জিডি এই পরীক্ষাগুলোতে, তাহলে আমরা একদম স্পষ্টভাবে এগুলোর অ্যান্সার আমরা করে নিতে পারবো। এবং এই জায়গাগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিস সেশনের মধ্যে কিন্তু চলবে। আর এইভাবেই আমাদের যত পরীক্ষা এগোবে আমরা একটু বিভিন্ন সময় এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো এসে যাচ্ছে তো আসছেই, সেইগুলো ছাড়াও যেগুলো আমাদেরকে দিতে পারে সেগুলো নিয়ে আমরা কিন্তু একটু পর্যালোচনা করব। আর তোমরা মেমোরি বেসডের ওপরেও কিন্তু একটু জোর দেবে। নেটে অবশ্যই মেমোরি বেসডের বিভিন্ন ইনফরমেশন আসে, সেই ইনফরমেশনগুলো একটুখানি দেখে রাখবে। যদি বাই চান্স রিপিটেড কোশ্চেন হয় তাহলে তোমরা অবশ্যই সেটাকে পারবে। আর মনে রাখবে, আমি যেটা বারবার করে বলি, যে নিজেকে মনে করতে হবে এটাই আমার লাস্ট চান্স, এবছরই আমাকে পেতে হবে, আসছে বছর আবার হবে, এটা কিন্তু মনে রাখার কোনো কারণ নেই। আসছে বছর আমি চাকরিতে জয়েন করে আমি কী হব, স্যালারি ড্র করতে পারি, এই রকম ব্যবস্থা যাতে নেওয়া যেতে পারে তার ব্যবস্থা রেখো। তাহলে থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, মন দিয়ে ক্লাস করো, এবং তোমাদের সঙ্গে রাইজ সবসময় রয়েছে, টার্গেট এসএসসি চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছে। ভালো থেকো।